50 লাখ লোক নামলে ওই 10,000 কাপড় খুলে দৌড়াবে। তার বাঙালি মুসলমান এই কথাটা গর্বের সাথে যদি বলতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার প্রকৃত স্বাধীনতা আসবে না। আপনার তো জনাব মাহমুদুর রহমান, আমাদের এই সরাসরি সম্প্রচার প্রায় 5,000 মানুষ দেখছেন। তা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অংশগ্রহণের জন্য। এবং আপনারা বুঝতে পারছেন যে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলও হুমকির মুখে আছে। আপনাদের সাবস্ক্রিপশন যত বাড়বে, আপনাদের সমর্থন যত বাড়বে, তত এর অবস্থান অনেক মজবুত হবে। আপনাদের অনুরোধ করব, আপনারা শেয়ার করুন, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পাশাপাশি মাহমুদ ভাই, আপনি যেটি বলছিলেন যে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববির কথা, তিনি ইতিমধ্যেই ফিনল্যান্ডে চলে গেছেন। ফিনল্যান্ডে তিনি স্থায়ী হয়ে গেছেন তার স্ত্রী সহ। তিনি তো দীর্ঘদিন তার খালার সাথে থাকলেন, তিনি তো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করতেন। জি, উনি চলে গেছেন এবং কেউ কেউ বলেন যে উনি ফিনল্যান্ডে একটি জেলা সমপরিমাণ এলাকা তার কেনা মালিকানায় আছে তার। এবং তিনি বাংলাদেশে এখন যখনই আসা যাওয়া করেন, তিনি চার্টার্ড প্লেনে যাতায়াত করেন। তিনি সব যাত্রীবাহী বিমানে ওঠার মতো রুচি। ভালো কথা বলেছেন। সরি, আপনাকে ইন্টারাপ্ট করছি, কারণ আমি ভুলে যাবো, বয়স হয়েছে তো। কদিন আগে একটা হাস্যকর অর্ডার দেখলাম আমি হাইকোর্ট থেকে। হাইকোর্টের দুই দালাল, আমি এগুলোকে কি বলবো, এগুলোকে গাল দিতেও লজ্জা লাগে। যাই হোক, তো দুই দালাল একটা রায় দিয়েছেন। কি রায়? নির্দেশ দিয়েছেন সরকারকে, কি যে দ্বৈত নাগরিক কে তাদের একটা তালিকা সরকার দিতে হবে, পুলিশকে দিতে হবে। আচ্ছা, আমাকে বলুন তো, বাংলাদেশে যদি একটি পরিবারে সব থেকে বেশি দ্বৈত নাগরিক থাকে, তাহলে সেই পরিবার হচ্ছে শেখ মুজিবের পরিবার। আপনাকে আমি এক্সাম্পল দিই। শেখ রেহানা কোথায় থাকেন? শেখ রেহানা কোথায় থাকেন? তিনি কি দ্বৈত নাগরিক না তিনি বাংলাদেশের নাগরিক? শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, তিনি কোথাকার এমপি? তিনি লন্ডনের এমপি, তাই না? আবার শেখ হাসিনা যখন বিদেশ সফরে যান, তখন তার সাথে তিনি আবার পুটিনের সাথে গিয়ে দেখা করেছিলেন। ছবি আছে, শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকী, পুটিন দাঁড়িয়ে আছে। তার মানে লন্ডনের এমপি, কিন্তু হাসিনার সাথে খালার সাথে আবার তিনি সফরে যাচ্ছেন। তাদের বিয়ে হয়েছে কাদের সাথে? কোন একজনের কি বাংলাদেশের সাথে বিয়ে হয়েছে? ববির বিয়ে হয়েছে, ববির স্ত্রী কোথাকার? ফিনল্যান্ডের। সিদ্দিকীর হাজবেন্ড কোথাকার? ইংল্যান্ডের। সাদা চামড়া, হয় খ্রিস্টান নাহলে জু, আমি এক্স্যাক্টলি জানি না কোন ধর্ম, আইদার খ্রিস্টান অথবা জু। আচ্ছা, আসেন আপনি শেখ হাসিনার ছেলে কোথায় থাকে সারা বছর? আমেরিকায় থাকে। তো শেখ হাসিনার ছেলে কি শুধু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমেরিকায় থাকে? শেখ হাসিনার ছেলে বিয়ে করেছে কাকে? আমেরিকান নাগরিককে বিয়ে করেছে। তো এন্টায়ার এই পরিবারে সব থেকে বেশি দ্বৈত নাগরিকের সংখ্যা এই পরিবারে। যদি দেশের বাইরে সম্পদ থাকে কোন পরিবারে, এক পরিবারে, তাহলে সব থেকে বেশি সম্পদ শেখ পরিবারের আছে বিদেশে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তা যদি হয়ে থাকে, তাহলে আমার একটা প্রশ্ন হলো যে এই যে দ্বৈত নাগরিকদের যে তালিকা করা হবে, সেই তালিকার মধ্যে কি শেখ পরিবার আসবে না আসবে না? আমাকে সেটা বলুন আপনি। এবং এটা বলার সাহস আছে ওই হাইকোর্টের সেই জজেরা সাহস আছে, নাকি বাংলাদেশ পুলিশের ইমিগ্রেশনের সাহস আছে যে ওই তালিকার মধ্যে তারা লিস্টের মধ্যে এই নামগুলো তারা ঢুকাবে? কারণ কি বলেছে জজ? ইমিগ্রেশন তো বলেছে যে ইমিগ্রেশন দিয়ে যারা যাওয়া আসা করে তাদের দেওয়ার জন্য। ইমিগ্রেশন দিয়ে তো শেখ পরিবারের যাদের নাম বললাম রেগুলার যাওয়া আসা করছে, এদের নাম থাকবে এই তালিকার মধ্যে? আপনি বিশ্বাস করেন? প্রশ্ন তো ওঠে না। প্রশ্ন ওঠে না। তাহলে জনগণের সাথে এই তামাশার অর্থটা কি? হাইকোর্টের এই তামাশা শোনেন, প্রতিটি ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে, প্রতিটি ইনস্টিটিউশন পচে গেছে। দেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, একদিন হবে ইনশাল্লাহ, জানি না আমার 67 বছর বয়স, বা বেঁচে থাকবো কিনা তখন, যেদিনই হোক, সেদিন এই ইনস্টিটিউশনে এখন যারা কলুষিত করেছেন, এই বিচারপতি, এই পুলিশ, এই ইমিগ্রেশন, এদের সবাইকে একদিনে চাকরিচ্যুত করে সবগুলিকে জেলে ঢুকাতে হবে, সবগুলিকে বিচার করতে হবে। এটা মানুষের এখন থেকে আওয়াজ শুনতে হবে আমাদের, যে এটাই হবে বাংলাদেশকে পবিত্র করার একটা মহান দায়িত্ব জনগণের উপরে থাকে। অন্তত আমি তো দাবি করবো, পরবর্তী সরকার যদি আমি দেখে যাই, তাহলে সেই সরকারের সাথে আমার প্রথম দাবি হবে যে এই গত 12 বছর ধরে যে সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীরা এই ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করেছে, বিচার বিভাগ সহ, তাদের প্রত্যেককে চাকরিচ্যুত করতে হবে, প্রত্যেককে বিচার করতে হবে। না মাহমুদ, আমরা পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই বা বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই,
এরকম বহু বড় বড় কর্মকর্তা বিভিন্ন সময়ে শাস্তির মুখোমুখি হয়েছেন, বিচারের মুখোমুখি হয়েছেন, এবং এবার তো সকল কিছু সীমা ছাড়িয়ে গেছে। অনেককে শাস্তি দেওয়া হয়েছে গায়ের জোরে, অনেককে শাস্তি দেওয়া হয়েছে ক্ষমতার দাপট দেখিয়ে। আমি একটা ভিডিও আপনার সঙ্গে একটু দেখাতে চাই। আমাদের পুলিশ বাহিনীর পুলিশ বাহিনীর কর্তারা মনে করে যে তারাই এই সরকারকে ক্ষমতায় এনেছেন, এবং ঘটনাও তাই। তারাই মধ্যরাতে নির্বাচন করে, তারাই জনগণকে পিটিয়ে গুলি করে মেরে টিকিয়ে রেখেছেন এই সরকারকে। কিন্তু এখন আওয়ামী লীগের ক্যাডারদের হাতে, আওয়ামী লীগ সমর্থকদের হাতে পদে পদে পুলিশের ন্যূনতম কোনো সম্মান নাই। সব জায়গায় সম্মান নাই, আর্মির সম্মান নাই, পুলিশের সম্মান নাই। আমি আপনাকে ছোট একটা ভিডিও দেখাই, যে সাম্প্রতিক সময় যে সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও। আইলে পল্লী বিদ্যুৎ অফিসে নেই, ওরা অনুমতি আছে তো। আপনি কে অনুমতি? আমার অফিসার পাঠাইছে। আপনি কি ক্রাইম হয়েছে এনে? ক্রাইম হয়েছে মানে আপনারা তাদের দাওয়া দেন, এই জন্য আমার পাঠাইলো যে এখানে দাওয়া দেখছেন? দেখছেন এইখানে যদি আপনার কিছু বলছেন আপনি মিজানুর, মনে রেখেন। যান, যান আপনি, যান। আমরা অফিসে পাঠাইছি তো, ওসিরে কোন কোন দিবা? ওসিরে কোন? আমি আমি করব না, ওসি করব আমারে। যান, প্রয়োজন হলে করবেন। ওই বন্ধ কর। এই বন্ধ রাখুন। আমাকে ধমকে কোনো লাভ নেই। ওঠা, যা, তুই কে? যা, যা। এই মহিলা দেখবি? হ্যাঁ দেখুন, হ্যাঁ দেখুন। দেখবি? হ্যাঁ দেখুন। যান, যান, বাগেন, বাগেন। দাঁড়ান দাঁড়ান ওর সঙ্গে আছেন, যান। দাঁড়ান। অর্থাৎ সিদ্ধিরগঞ্জের এই ভদ্রলোক কেরানীগঞ্জের যুবলীগ নেতা, তার নাম হচ্ছে গাল কাটা সিদ্দিক। তার কোমরে অস্ত্র, তার কোমরে কিন্তু অস্ত্র ঝুলছে, এবং জি জি, যেটি আমরা বুঝলাম যে তারেক সিদ্দিকীর আত্মীয় না তো হতেও পারে, যে রিপোর্ট দেখছি। তো হ্যাঁ, কেউ একজন অভিযোগ করেছে এই লোক তাদের প্রপার্টিতে হয়তো যেতে দিচ্ছে না বা এরকম কিছু। তো ওসি সাহেব পাঠিয়েছেন এই সাব ইন্সপেক্টরকে যাওয়ার জন্য। দেখছেন অবস্থাটা। তো প্রতিটা পদে পদে কিন্তু পুলিশ হিউমিলিয়েট হচ্ছে কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ এদের দ্বারা। তো তাদের কিন্তু এখনো কোনো বোধোদয় আসছে না। তো 2021-এ কি আসবে, কি মনে করেন আপনি? আপনার এদেরকে আসাতে হলে বোধোদয় ওইভাবে আসবে না। বোধোদয় আসবে যখন জনগণ রুখে দাঁড়াবে। জনগণ যখন এদেরকে বোধোদয় আনতে হবে। যেমন ধরুন, আপনার কদিন আগে মনে আছে না, ওই যে ঢাকার যে এমপি, পুরনো ঢাকার মাফিয়া, কি নাম ওর, হাজী সেলিম, তার ছেলে যখন নৌবাহিনীর কর্মকর্তাকে পিটালো, দাঁত ভেঙে নিল, পিটিয়ে দাঁত ভেঙে নিল স্ত্রীর সামনে, ছেলের সামনে, তখন মনে আছে নৌবাহিনীর অফিসার হাত জোর করে কান্নাকাটি করে জনগণের কাছে বলছিল যে তাকে বাঁচানোর জন্য। তো এদের কি মিনিমাম লজ্জা শরম আছে? যে নৌবাহিনীর অফিসার জনগণকে বাঁচাতে বলছিল, এই নৌবাহিনীর অফিসারই হয়তো গুলি করে জনগণকে মেরেছে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। এবং একবার না তো, বহুবার। 2014 সালে একবার। আমরা বারে বারে 2018-র কথা বলি, কিন্তু 2014 আমরা ভুলে যাচ্ছি। 2014-তে তৎকালীন পুলিশ এবং আর্মি, এই বেনজির তখন ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিল, এরা মিলে জনগণকে কিভাবে গুলি করে গুম করে হত্যা করেছে, এবং কিভাবে একদলীয় নির্বাচন করেছে 2014। এটা তো আমাদের মনে আছে। আমি তখন জেলে ছিলাম, এবং আমি জেলে বসে, কাশিমপুরে বসে আমি শুনতে পেতাম যে তারা কি করছে, আমি খবর পেতাম। তো গেল 2018-তে করেছে। এবং এদের বিনিময়ে প্রদীপ কি জানো, ওসি প্রদীপ শুধু মেজরকে গুলি করে মারেনি, তারপরে সে লাথি মারছে মৃতদেহের উপরে লাথি মারছে। তো এই দৃশ্য তো দেখেছে সেনাবাহিনী, এবং সেনাবাহিনী দেখার পরে কি হলো? রাওয়া ক্লাব হইচই করলো। এখন রাওয়া ক্লাব হাসিনা দখল করে দিয়েছে। দখল করে নেয় নাই, রাওয়া ক্লাবে তো সেই কমিটি ভেঙে দিয়ে সার্ভিং একজন ব্রিগেডিয়ারকে দায়িত্ব দিয়েছে। রাওয়া ক্লাবের ইতিহাসে কোনোদিন হয়নি। রাওয়া ক্লাব নামটা কি? রাওয়া ক্লাব হচ্ছে রিটায়ার্ড আর্মি অফিসার্স রিটায়ার্ড আর্মি অফিসারের জায়গায় কর্মরত ব্রিগেডিয়ার কিভাবে এটা দায়িত্ব দিতে পারে? তো তার মানে এদের কোনো লজ্জা শরম নাই। যারা এই দায়িত্ব দিচ্ছে সেনাবাহিনীর থেকে, সে ব্রিগেডিয়ারের তো বলা উচিত ছিল যে আমি এই দায়িত্ব তো নিতে পারি না। হাসিনাকে তিনি বলতে পারতেন
এটা রিটায়ার্ড আর্মিদের সংগঠন, তাদেরই তো সংগঠন। এতটুকু লজ্জা শরম এদের নাই। এদের কাছ থেকে আপনি বোধোদয়ের আশা করবেন না। এদের বোধোদয় একমাত্র হবে জনগণ যখন এদেরকে লাঠি দিয়ে পিটাবে, যেটা টার্কিতে হয়েছে। টার্কিতে যখন কু করার চেষ্টা করলো বিদেশি, এই বাংলাদেশের মতোই প্রেসিডেন্ট এরদোগান, আপনি জানেন যে এখন মুসলিম বিশ্বে একটাই বলিষ্ঠ কণ্ঠ, সেটা প্রেসিডেন্ট এরদোগান। প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে যখন কু করার চেষ্টা করলো আমেরিকার উস্কানিতে, এবং আরো কয়েকটা দেশের, সৌদি আরব হয়তো তার মধ্যে ছিল, ইসরায়েল ছিল তার মধ্যে, কু করার চেষ্টা করলো। সেই কু কি আর্মি ঠেকিয়েছিল? সেই কু জনগণ ঠেকিয়েছে, তুরস্কের জনগণ ঠেকিয়েছে। আমি ছবি দেখেছি এখানে যে খুব নাম করে যে বসফরাসের উপরে যে ব্রিজ আছে, খুব বিশাল সেতু, এপার এশিয়ান পার্ট এবং ইউরোপিয়ান পার্টের মধ্যেকার সেতু, ওই সেতুর এখানে জনগণ আর্মিকে বেল্ট খুলে পিটিয়েছে। ভাবতে পারেন, আর্মির বেল্ট খুলে জনগণ পিটাচ্ছে আর্মির অফিসারকে। এক মহিলা, বয়স্ক মহিলা, হয়তো 60 মহিলা, ইয়ে পরা, হেজাব পরা, কিন্তু হাতে বিরাট বাঁশের লাঠি নিয়ে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছে, এবং সেই বিদেশের ষড়যন্ত্রে সেই কু ব্যর্থ হয়েছে, এবং সেনাবাহিনীকে তার মূল্য দিতে হয়েছে। বাংলাদেশেও জনগণ যেদিন রুখে দাঁড়াবে এই পুলিশের বিরুদ্ধে, আপনি যে পুলিশের ভিডিও দেখালেন, জনগণ যেদিন এই সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যেই সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, জনগণ যেদিন প্রদীপদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেদিন বাংলাদেশের প্রকৃত পরিবর্তন আসবে। এদের বোধোদয়ের আশা আমি করি না। ওই যে বলেন না, আল্লাহ তাআলা বলেছেন যে এদের অন্তরে তিনি কহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। শেখ হাসিনার অন্তরে সিল মেরে দিয়েছেন, কাজে এদের হৃদয়ে কোনো কিছু যাবে না। সুতরাং শেখ হাসিনার 5-8 গোলামদের হৃদয়ে সিল মেরে দেওয়া হয়েছে, তাদের কর্ণকুহরেও, তাদের মনের মধ্যেও কিছু যাবে না যদি জনগণ এদেরকে উপযুক্ত সাজা না দেয়। তো জনগণ, 17 কোটি জনগণ রুখে দাঁড়ালে কয় লাখ আর্মি? বাংলাদেশে কয় লাখ পুলিশ? পুলিশের সংখ্যা 3 লাখ, আর আর্মির সংখ্যা হয়তো 2 লাখ 5 লাখ ধরেন। বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, এবং 5 লাখের মধ্যে সবাই কিন্তু লড়াই করতে আসবে না হাসিনার জন্য, লড়াই করতে আসবে হয়তো 10,000, কথার কথা বলছি সর্বোচ্চ। তো সর্বোচ্চ 10,000 আসবে। 50 লাখ লোক নামুক তার রাস্তার মধ্যে, 50 লাখ লোক নামলে ওই 10,000 কাপড় খুলে দৌড়াবে। টার্কির মতো অবস্থা হবে বাংলাদেশ। এই তাদের বেল্ট খুলে এই তাদেরকে পিটানো হবে। ইনশাল্লাহ সেরকম পরিবর্তনের জন্য আমরা আশা করে আছি। এই যে আমি আওয়ামী কোর্টের বিচারপতিদের কথা বলছি, ওদের মানে তাড়া করে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে তাড়া করে ওদেরকে বের করে দিতে হবে। তো ইনশাআল্লাহ আমি তো আশাবাদী। হয়তো আমরা পারি নাই, আমরা সাময়িকভাবে ব্যর্থ হয়েছি, কিন্তু আমি এতটা হতাশ হতে রাজি না যে বাংলাদেশের জনগণ এই অনাচার দিনের পর দিন মেনে নেবে। তবে মাহমুদ ভাই, একটি দুঃখজনক বিষয় হচ্ছে, ধরুন সিনহা হত্যাকাণ্ডের পরে কিন্তু সর্বোচ্চ প্রতিবাদটা এসেছিল জনগণের কাছ থেকে। পুলিশ যখন নির্যাতিত হয় বা পুলিশ যখন বিপদে পড়ে, জনগণই রক্ষা করে, জনগণই এগিয়ে যায় সাহায্য করার জন্য। আবার দেখুন কি নির্মম ভাগ্যের পরিহাস যে তারাই আবার জনগণকে গুম করে, হত্যা করে, নির্মম ভাবে পেটায়। তো যখন এই জাতীয় হিউমিলিয়েশন দেখি আমরা ইউনিফর্ম কোনো বাহিনীর, ব্যক্তিগতভাবে আমি আমি এখানে খারাপ বোধ করি যে তার গায়ে যে পোশাক সেটি আমার বাংলাদেশের আইনের পোশাক, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় তাকে এই পোশাকটি দেওয়া হয়েছে। সে যখন অপমানিত হয়, আমি মনে করি যে দেশপ্রেমিক মানুষ অপমানিত হয় যে আওয়ামী লীগের ক্যাডার একটি সন্ত্রাসী কোমরে অস্ত্র ঝুলিয়ে কিভাবে কথা বলছে। তো আমার মনে হয় যে জনগণও ফুসে উঠছে, জনগণও একটা পর্যায়ে আর করবে না আর কি। মানে তোমরা বিপদে পড়লেই জনগণ তোমরা আবার মোটর দিয়ে উঠে জনগণকে পিটাবা, জনগণের বিরুদ্ধে অবস্থান নেবা। এই আমার মনে হয় যে এই জায়গাটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে, কমে আসছে। তো মাহমুদ ভাই, আমরা শেষের দিকে, আমাদের আজকের সরাসরি সম্প্রচারে প্রায় 51 মিনিট চলছে, প্রায় 6,000 এখন দেখছেন। ইতিমধ্যে প্রায় 4,000-এর মতো মানুষ তাদের প্রতিক্রিয়া দিয়েছেন, এবং প্রচুর মানুষ কিন্তু কমেন্টস করছেন। আমি আপনার ধরেন মানে এতগুলো ম্যানেজ করা মুশকিল। আবার ধরুন আমাদের ডিজিএফআই, তো আপনি জানেন যে আমার গত অনুষ্ঠানে একজন জানিয়েছেন, এর ভিতরের একজন, যে ডিজিএফআই মোট 5,000 লোককে নিয়োগ দিয়েছে, আমার দেশের জন্য দিয়েছে, অনলাইনে কমেন্টস করার জন্য, কাউন্টার অ্যাটাক করার জন্য আর কি। তো একজন বলছে যে 50 টাকার অ্যাটাক শুরু, মানে বাহিনীর অ্যাটাক শুরু। তো বোঝা যাচ্ছে যে কমেন্টসে তারা ইন করছে। তো ভালো, এসব করে যদি কারো জীবন চলে, পেট চলে, অসুবিধা কি? বাট মিথ্যাচারেরও তো শেষ থাকে।
তো আমরা শেষ করতে চাই যে স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা রজত জয়ন্তী পালন করব এবছরই, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর 2021। তো 21কে ঘিরে আপনার প্রত্যাশা কি? 2020-এ তো আসলে আমরা তো করোনা প্রসঙ্গে বিস্তারিত গেলামই না, একটু অব্যবস্থাপনা, একটু লুটপাটে কিভাবে মানুষ মারা যাচ্ছে, 7,000 মানুষ দেখাচ্ছে, এবং মিথ্যাচার। সমাজের তো আপনি সরকারের হিসাব দেখছেন, সরকারি হিসাবে অনেক খারাপ। 7,000 মানুষ মারা গেছে, এটা বিশ্বাসযোগ্য এই এত অব্যবস্থাপনার মধ্যে? তো 2021-কে ঘিরে আপনার প্রত্যাশা, আপনার বক্তব্য জানতে চাই। 3টা প্রত্যাশা আমার। একটা প্রত্যাশা, আল্লাহ যেন আমাদেরকে নাজাত দেন এই করোনার কাছ থেকে, এটা হলো 1 নম্বর প্রত্যাশা। 2 নম্বর প্রত্যাশা রাষ্ট্রকে ঘিরে, সেটা আবার প্রত্যাশা দুটো রাষ্ট্রকে ঘিরে। একটা হচ্ছে যে আমরা যেন আবার আমাদের সার্বভৌমত্ব ফিরে পাই, যে সার্বভৌমত্ব ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুত্ববাদী ভারতীয় সরকার নিয়ে গেছে এবং হিন্দুত্ববাদী এজেন্টদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে রেখে গেছে, সেটা যেন আমরা ছিনিয়ে আনতে পারি। 7ই নভেম্বর 1975-এর সেই ঘটনা দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা যেন আবার ভারতীয় বাহিনীকে পরাজিত করতে পারি। এটা হলো আমার দ্বিতীয় প্রত্যাশা। 3 নম্বর প্রত্যাশা জনগণকে নিয়ে, সেটা হলো শুধু রাষ্ট্রের স্বাধীনতা ফিরিয়ে আনলে হবে না, জনগণের লিবার্টি ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের জনগণের এখন লিবার্টি নাই। বাংলাদেশের প্রতিটি মানুষ এখন বন্দী। আপনি কথা বলতে পারবেন না, আপনি কারোর সাথে সামনাসামনি কথা বলতে পারবেন না, টেলিফোনে কথা বলার তো প্রশ্নই আসে না, সারাক্ষণ ওত পেতে আছে। আপনি রাস্তায় প্রতিবাদ করতে পারবেন না, অথচ আপনি বলবেন আপনি নাকি জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছে। তো জনগণের একটা মিছিল করার অধিকার নাই, রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর অধিকার নাই। তো এই যে লিবার্টি, এই লিবার্টিটা ফিরে আসুক জনগণের, এটা আমার একটা প্রত্যাশা। কারণ হচ্ছে যে আমি আবার যদি সেই 1971-এ ফিরে যাই, যে স্বাধীনতার ঘোষণায় একটা 3টে খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল, মূলনীতি। এখন তো নানা রকম মূলনীতি আপনারা শুনবেন, কিন্তু তখন মূলনীতি 3টে ছিল, তার মধ্যে একটাই আমি শুধু বলবো, হিউম্যান ডিগনিটি। 3টার মধ্যে একটা ছিল হিউম্যান ডিগনিটি। হিউম্যান ডিগনিটি মানে আমি যে মানুষ, আমি যে বাংলাদেশের নাগরিক, সেই সম্মানটা আমি যেন রাষ্ট্রের কাছ থেকে পাই। কথাটা খেয়াল করুন, বাংলাদেশের নাগরিক এবং মানুষ হিসেবে রাষ্ট্রের কাছ থেকে আমি যেন যথোপযুক্ত সম্মানটুকু পাই। সে আমি যাই হই, আমি একজন রিক্সা চালক হই, আমি একজন অফিসার হই, আমি একজন ব্যবসায়ী হই, আমার মতো আমি একজন রিটায়ার্ড বৃদ্ধ মানুষ হই, আমার সম্মানটুকু আমি যেন পাই। এই লিবার্টিটা যেন আমরা ফিরে পাই 2021 সালে। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা হবে যেখানে প্রতিটি মানুষ মাথা উঁচু করে গর্ব করে বলতে পারবে, হ্যাঁ আমি বাংলাদেশের নাগরিক, আমি বাঙালি মুসলমান। এই কথাটা বলা খুব গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলি আপনাদেরকে, বাঙালি মুসলমান এই কথাটা গর্বের সাথে আপনি যদি বলতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার প্রকৃত স্বাধীনতা আসবে না, আপনার লিবার্টি আসবে না। ওই যে আপনি পুলিশের কথা বললেন, কুষ্টিয়ার এক এসপি, সে আলেমদের উদ্দেশ্যে কি বলেছে, কি ভাষায় কথা বলেছে, তো এটা তো সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে তার সেই বক্তব্য। তো এই এসপির এই সাহস কি করে হয়? তাহলে বাংলাদেশে যখন জনগণের শাসন আসবে, এই এসপির সাজাটা কি হওয়া উচিত, এটাও আমাদের চিন্তা করতে হবে। কাজেই আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি মুসলমান, আমি নাগরিক, এই সম্মানটা রাষ্ট্রের কাছ থেকে আমি যেন পাই, এটাই আমার 2021 সালের প্রত্যাশা। জীবন, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ যারাই ক্ষমতার অপব্যবহার করছে, অতীতেও তারা তাদের প্রতিফল পেয়েছে, ভবিষ্যতেও পাবে। এখন হয়তো দাপট আছে, অনেক কথাই বলা যায়, কিন্তু আপনি তো, আমরা তো ওই ছবি দেখেছি না, ওই যে সিলেটের এসআই আকবরের, দেখেছি কি নাটক, কি পিটিয়ে মানুষ মেরে ফেলছে, পরে সে ওই উপজাতিদের কার কাছে হাত জোর করেছিল জানেন? এগুলো ভারতীয় খাসিয়াদের কাছে, এবং তাদের কাছ থেকে পুলিশ ওকে টাকা দিয়ে কিনে নিয়ে এসছে, তাও জানেন তো? পুলিশ ধরে নাই ওকে, ভারতীয় খাসিয়ারা ধরেছে, ধরে আবার বিক্রি করে দিয়েছে, যেমন কোন বন্দীদের বিক্রি করে, কোন বন্দী বিক্রি করেছে। তো এদেরও পরিণতি তাই হবে, এই বেনজির। ব্যবধান হচ্ছে মাসখানেকের ব্যবধানে সে যে খাসিয়াদের হাত পা ধরছে যে আমাকে তুলে দিও না, আমাদের মেরে ফেলবে বা আমাদের দিও না। সো পতন তো হবেই, তাই না? তখন ঠেকানো কেউ থাকবে না। তো জনাব মাহমুদুর রহমান, আপনাকে 2021 সালের নতুন বছরের শুভেচ্ছা। আপনি সুস্থ থাকুন, আপনি নিরাপদে থাকুন, এবং আপনার লেখালেখি আমরা দেখতে চাই, আপনার প্রচুর মানুষ আপনার কথা শুনতে চায়। আশা করি আপনি আমার আহ্বানে ভবিষ্যতেও সাড়া দেবেন। আমরা নিয়মিত বিরতিতে আমরা কথা বলবো। আপনার অনুষ্ঠানেই আসি, কোনো আর কোথাও তো যাই না, আপনি তো জানেন। থ্যাংক ইউ মাহমুদ ভাই, ভালো থাকুন, আবার কথা হবে ইনশাল্লাহ।
সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা কথা বলছিলাম মজলুম সম্পাদক, মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমানের সঙ্গে। আমরা 2020 সালের একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ করলাম সার্বিক পরিস্থিতি নিয়ে। আমরা আশা করি যে 2021 আমাদের জন্য শুভ ফল বয়ে নিয়ে আসবে। 2020 সালে নেগেটিভ শব্দটি ছিল সবচেয়ে বেশি পজিটিভ, অর্থাৎ নেগেটিভ মানেই হচ্ছে মানুষের জন্য খুবই আনন্দের ছিল। আমার করোনা নেগেটিভ। আমরা আশা করি 2021 সালে আমরা এই করোনার মহামারীর হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করবেন। পাশাপাশি আমাদের সবকিছুই পজিটিভ হবে। বাংলাদেশেও আমরা সবকিছুই পজিটিভ দেখতে পাবো। আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো, আমরা মত প্রকাশের অধিকার ফিরে পাবো, বাংলাদেশের মানুষ এই দুঃশাসন থেকে মুক্তি পাবে। দর্শক, আবারও দেখা হবে ইনশাল্লাহ। এবং আপনাদেরকে বলি, নতুন বছরের শুরুতে আমরা আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আপনারা যারা আমাদের সঙ্গে জনতার কথা অনলাইনে যোগ দিতে চান, দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আগামীকাল যথাসময়ে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো কটায় আমরা এই অনুষ্ঠানটি শুরু করব। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখানে আছেন সেখান থেকে এই ইউটিউবের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের মত প্রকাশ কথা বলবেন, আপনারা আপনাদের অভিমত জানাবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।